পেহেলগাম হামলার বর্ষপূর্তিতে লালকেল্লায় নাশকতার পরিকল্পনা ছিল দাবি ভারতীয় গণমাধ্যমের। সহযোগীরা ধরা পড়ায় বদলে ফেলা হয় প্ল্যান, জবানবন্দি আটক সন্দেহভাজনের। ইউক্রেনের পোক্রোভস্ক শহর দখলের দ্বারপ্রান্তে রাশিয়া, সিনেমাটিক স্টাইলে রুশ সেনাদের মহড়া, লড়াই চালিয়ে যাওয়ার দাবি কিয়েভের। লাতিন অঞ্চলে যুদ্ধের দামামা, বিদেশি আগ্রাসন মোকাবেলায় সেনা পুলিশের সমন্বিত মহড়া ভেনেজুয়েলার। ক্যারিবীয় সাগরে পৌঁছেছে মার্কিন রণতরী, ইউএস জেরাল্ড আর ফোর্ড। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছেই ইসরায়েলি আগ্রাসন। এক মাসে ধ্বংস করা হয়েছে ১৫০০-এরও বেশি ভবন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এই তথ্য। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে আগে পরের পার্থক্য তুলে ধরেছে তারা। দেখা গেছে ১০ অক্টোবরের আগে সামান্য ক্ষতিগ্রস্ত বা অক্ষত ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে যুদ্ধবিরতির পর। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও প্রায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ সহ সব সামরিক অভিযান স্থগিতের কথা থাকলেও বারবার শর্ত লঙ্ঘন করছে আইডিএফ। $৫০০ মিলিয়ন ব্যয়ে গাজার কাছে সামরিক ঘাঁটি বানানোর ছক কষছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনার পাশাপাশি যেখানে মোতায়েন করা হবে আন্তর্জাতিক বাহিনীর সদস্য, পর্যবেক্ষণ করা হবে উপত্যকার যুদ্ধবিরতি পরিস্থিতি। এরই মধ্যে ঘাঁটির জন্য এলাকা খোঁজার তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। রিপোর্টটির সব তথ্য সঠিক নয় উল্লেখ করে পেন্টাগন জানিয়েছে গাজায় কোনো মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে না। গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে মিশরে ২০০ সেনা পাঠানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের। এ লক্ষ্যে দেশটিতে একটি যৌথ কন্ট্রোল সেন্টার স্থাপনের পরিকল্পনাও আছে যুদ্ধবিরতি চুক্তিতে। সাথে থাকবে মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও। কিন্তু কন্ট্রোল সেন্টারের পরিবর্তে এখন সামরিক ঘাঁটি তৈরির পথে হাঁটছে ওয়াশিংটন, তাও আবার যুদ্ধবিধ্বস্ত গাজার একদম কাছে। এই ঘাঁটিতে হাজারের বেশি সেনা ও ভারী অস্ত্র রাখার ছক কষছে ট্রাম্প প্রশাসন, এমন দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। এতে বলা হয়, সম্ভাব্য স্থান নিয়ে গেল সপ্তাহে আইডিএফ এর সঙ্গে আলোচনা করেছে মার্কিন প্রতিনিধি দল, তবে এখনও কোনো জায়গা চূড়ান্ত হয়নি। পরিকল্পিত ঘাঁটিতে থাকবে অন্যান্য দেশের সেনাদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোর্স। তবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের কথা বললেও এটিকে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসনের ইঙ্গিত হিসাবেই ধরা হচ্ছে। বলা হচ্ছে, এই ঘাঁটির মাধ্যমে অঞ্চলটিতে ইসরায়েলের সরাসরি সমন্বয় ছাড়াই কাজ করার ক্ষমতা পাবে ওয়াশিংটন। বিষয়টি সত্য হলে ইসরায়েলি ভূখণ্ডে এটি হবে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো বড় সামরিক স্থাপনা। ইসরায়েলি গণমাধ্যমগুলোর রিপোর্টের সব তথ্যকে সত্য বলছে না পেন্টাগন, তবে নিশ্চিত করেছে গাজায় পা রাখবে না কোনো মার্কিন সেনা। আবার এটাও জানিয়েছে যে আন্তর্জাতিক বাহিনীর জন্য সেনা ঘাঁটি বানানোর পরিকল্পনা আছে। অনিক আল কায়দার সাথে সম্পর্ক এখন অতীত। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক আল কায়দা কমান্ডার জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এই ইস্যুতে কোনো কথা হয়নি তার। সোমবার ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠক হয় শারার। ৬ মাস আগে সৌদি আরবে তাদের প্রথম সাক্ষাতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে আরোপিত ওই নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ। ওয়াশিংটনে সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার প্রথম সফর ছিল এটি। ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক দখলের আরও কাছাকাছি রাশিয়া। শহরটিতে সিনেমাটিক স্টাইলে রুশ সেনাদের মোটর বাইক মহড়ার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়ার সামরিক ব্লগাররা, যা এরই মধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে। দোনেৎস্কের প্রবেশদ্বার খ্যাত পোক্রোভস্কের পুরোপুরি নিয়ন্ত্রণ রাশিয়ার জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। যদিও ইউক্রেনের দাবি, খারাপ আবহাওয়ার কারণে বিপাকে পড়লেও এখনও শহরটিতে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সেনারা। এজন্য প্রায় ৪ যুগ আগে মুক্তি পাওয়া আলোচিত ম্যাড ম্যাক্স সিনেমার দৃশ্য। ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্কের দখলকৃত এলাকায় ঘন কুয়াশার মধ্যে রুশ সেনাদের মোটরবাইক মহড়া। এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এই ভিডিও।
দীর্ঘদিন ধরে পোক্রোভস্ক দখলে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। দুপক্ষের তীব্র লড়াইয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা। মস্কোর দাবি পোক্রোভস্কের উত্তরাঞ্চল এখন তাদের দখলে, নিয়ন্ত্রণে নিয়েছে 250-এর বেশি ভবন। বিশ্লেষকদের মত এই শহর দখল হবে চলমান যুদ্ধে রাশিয়ার অন্যতম বড় অর্জন। পোক্রোভস্কে বলা হয় দোনেস্কের প্রবেশদ্বার। অঞ্চলটিতে ইউক্রেন সেনাদের কাছে সরঞ্জাম পৌঁছানো হয় এই পথে। এছাড়া এই শহর ঘিরেই গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ। ইউক্রেনের বিশাল ইস্পাত শিল্পে ব্যবহৃত কয়লার একমাত্র খনিও রয়েছে এখানে। তাই শহরটি হাতছাড়া হলে অর্থনৈতিক ও সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন। ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফোকর বের করতে নজরদারি ড্রোন ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করছে রুশ বাহিনী, আর তাতেই মিলছে সাফল্য। ইউক্রেনও অবশ্য স্বীকার করেছে শহরটিতে সুবিধাজনক অবস্থায় রয়েছে শত্রুপক্ষ। প্রেসিডেন্ট জেলেন্সকি জানিয়েছেন কুয়াশাচ্ছন্ন খারাপ আবহাওয়ার কারণে বাড়তি সুবিধা পাচ্ছে রুশ সেনারা। তবে এখনও শহরটিতে লড়াই চালিয়ে যাচ্ছে কিয়েভ। দফায় দফায় আলোচনার পরও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এখনও কোনো সমাধান আসেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের। মূলত দর কষাকষি নিয়েই হচ্ছে না সমঝোতা। পোক্রোভস্কের নিয়ন্ত্রণ মস্কোকে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থানে রাখবে বলেই মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লাতিন অঞ্চলে বাড়ছে যুদ্ধের দামামা। ভেনেজুয়েলার জলসীমায় পৌঁছে গেছে সবচেয়ে বড় মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলাও। বিদেশি আগ্রাসনে মোকাবেলায় দেশজুড়ে সমন্বিত মহড়া শুরু করেছে কারাকাস। সামরিক বেসামরিক সমন্বিত প্রতিরক্ষা কমান্ডো তৈরি করতে আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। সামরিক সক্ষমতায় বহুগুণ পিছিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই ভেনেজুয়েলার সমর প্রস্তুতি। বহরে অস্ত্র সরঞ্জাম, ট্যাঙ্ক যাই আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে এই তৎপরতা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী যখন পৌঁছে গেছে ক্যারিবীয় জলসীমায়, তখন সীমিত সামর্থ্য নিয়েই বিদেশি আগ্রাসন থেকে নিজেদের সুরক্ষার প্রচেষ্টা ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্সেসের। দেশ জুড়ে আয়োজন করা হয়েছে বিশাল মহড়া। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 4টায় শুরু হয় দুদিনব্যাপী এই মহা আয়োজন। যোগ দিয়েছে প্রায় 2 লাখ সেনা, আধা সামরিক, পুলিশ ও কমিউনিটি লিডার। শুধু তাই নয়, চলমান উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা বিষয়ক নতুন আইন অনুমোদন দিয়েছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। এর আওতায় নতুন একটি প্রতিরক্ষা কাঠামো প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যার নাম দেয়া হয়েছে ইন্টিগ্রাল ডিফেন্স কমান্ড। বিদেশি হুমকি মোকাবেলায় সামরিক ও বেসামরিকদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি লক্ষ্য। দেশের ক্রান্তি লগ্নে প্রতিটি নাগরিককে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্বাক্ষরের মাধ্যমে সমন্বিত প্রতিরক্ষা কমান্ডের কাঠামো সচল হচ্ছে। দেশপ্রেম ও সাহসের পথে চলে আমাদের জয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা শান্তি চাই এবং তা অর্জন করব। সর্বোচ্চ চাপের মুখে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। গত কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলের সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রণতরীর আগেও ভেনেজুয়েলার জলসীমার কাছে মোতায়েন করেছে 4000 নৌসেনা, যুদ্ধজাহাজ, পরমাণু শক্তিচালিত সাবমেরিন ও যুদ্ধ বিমান। মাদক বিরোধী অভিযানের নামে কমপক্ষে 19 দফা হামলায় প্রাণ গেছে অন্তত 75 জনের। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ক্যারিবীয় অঞ্চলে মোতায়েনের পর আবারও আলোচনায় বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। অত্যাধুনিক যুদ্ধবিমান ও সরঞ্জামে সজ্জিত এই রণতরী চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে লাতিন দেশগুলোর জন্য, যা পারমাণবিক শক্তিচালিত। মাদকের বিস্তার ঠেকানোর অজুহাত দেয়া হলেও রীতিমতো একটি দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়ার সক্ষমতা রয়েছে জেরাল্ড আর ফোর্ডের। সাগরে ভাসমান দুর্গ বলে পরিচিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যা জয় করা এক কথায় অসম্ভব। কেননা এটিকে টেক্কা দিতে হলে পাঞ্জা লড়তে হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে উন্নত প্রযুক্তির বিরুদ্ধে। এমনটাই দাবি ওয়াশিংটনের। মার্কিন নৌবাহিনীর সক্ষমতার প্রতীক বিবেচনা করা হয় এই রণতরীকে, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে সক্ষম এবং সবচেয়ে মারণঘাতী যুদ্ধযান। দৈর্ঘ্যে 3টি ফুটবল মাঠের চেয়েও বড় এই রণতরী সমুদ্রে ভাসমান সবচেয়ে বড় যুদ্ধযান, যা 90টির মতো যুদ্ধবিমান ও হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের আকাশযান বহন করতে সক্ষম।
এতে রয়েছে দুটি রানওয়ে, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চিং সিস্টেম ব্যবহার করে খুবই স্বল্প সময়ে বিমান টেক অফ ল্যান্ডিং করানো যায়, যুদ্ধকালীন মুহূর্তে যা বেশ কার্যকর। এছাড়াও এর উন্নত মানের অ্যারেস্টিং গিয়ারের সাহায্যে ছোট রানওয়েতে যুদ্ধবিমান অবতরণ করানো খুবই সহজ। সুবিশাল রণতরীটি মাত্র কয়েকশো নাবিক দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। এতে অবশ্য 4500-এরও বেশি সেনা থাকতে পারে। ফোর্ডে রয়েছে দুটি পারমাণবিক চুল্লি, যার সাহায্যে জ্বালানির জন্য কোনো বন্দরে না ভিড়ে বছরের পর বছর সমুদ্রে ভেসে থাকতে পারে এটি। রণতরীটির মূল শক্তি বিবেচনা করা হয়ে থাকে এতে থাকা F-18 যুদ্ধবিমানকে, যা এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, জাহাজ বিধ্বংসী ও লেজার গাইডেড মিসাইল বহন করে। এগুলোর এক একটির পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি। শত্রুপক্ষকে রণতরী পর্যন্ত পৌঁছাতে হলে টক্কর দিতে হবে পাহারাদার, গাইডেড মিসাইলযুক্ত ডেস্ট্রয়ার ও অন্যান্য নৌযানকে। এছাড়াও রণতরীতে থাকা ইলেকট্রো জ্যামিং ইকুইপমেন্টের সাহায্যে সহজেই শত্রুপক্ষের আকাশযানের রাডার লক করা যাবে। 1300 কোটি ডলার ব্যয়ে নির্মিত এই রণতরী 2017 সালে কমিশন করা হলেও মার্কিন বহরে যুক্ত হয় 2022 সালে।